আসসালামু আলাইকুম। অত্যন্ত সিরিয়াস একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি সিরিয়াসলিই করব এবং আমার দর্শকদের, বিশেষ করে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন বা রাজনীতি নিয়ে একটু ভাবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সিরিয়াসলিভাবে নেওয়ার জন্যই আহ্বান জানাচ্ছি। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট থেকে একটি বিবৃতি স্বরূপ বাংলাদেশের ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের একটি গবেষণালব্ধ, অর্থাৎ নির্বাচনে কারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদের একটি জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সেই ফলাফলে ওয়াশিংটন পোস্টের বিবৃতিতে দেখানো হয়েছে যে সম্ভাব্য জামাত ইসলাম বেশ ভালো ভোটের ব্যবধানে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিজয়ী হয়ে বাংলাদেশের শাসনের ক্ষমতায় আহরণ করতে যাচ্ছেন। এটা হচ্ছে ওয়াশিংটন পোস্টের একটি বিবৃতি। আগে ওয়াশিংটন পোস্টের বিবৃতি সম্বন্ধে কথা বলে নিই, পরে সেকেন্ড ধাপে মূল বিষয়ের দিকে ধাবিত হব। ওয়াশিংটন পোস্ট এটা জার্নাল, পত্রিকা, সাংবাদিকতার সাথে এবং সারা বিশ্বকে নিয়ে এই জার্নালিস্টটি প্রকাশিত হয় এবং এটা অনেক সময় সরাসরি সরকারের মুখপাত্র হিসাবেও কাজ করে, কিন্তু সাংবাদিকতার মাধ্যমে আমেরিকার পলিটিক্যাল লিডাররা বা স্টেট ডিপার্টমেন্টের যেসব নেতা থাকেন, সরাসরি সরকারে থাকেন বা দায়িত্বে থাকেন, এই ধরনের লোকদের বাইরে থেকে যদি কোনো মন্তব্য করাতে চায় আমেরিকা, তাহলে এই ওয়াশিংটন পোস্টের যে সম্পাদকীয় থাকে বা গবেষণালব্ধ এই সব বিষয়গুলো তাদের দিয়ে বলানোর চেষ্টা করে বা বলায়। এখানে দুইটা কাজ করে এই ওয়াশিংটন পোস্টের বিশেষ বিবৃতিগুলোতে। একটা হলো আমেরিকা যেটা চায়, যে কোনো দেশেরই, সারা পৃথিবীর যে কোনো দেশেরই, সেই দেশের আমেরিকা কি চায় সেটার ছায়া শক্তি হিসাবে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। যেমন বাংলাদেশে যেমন জামাত ইসলামের কথা বলা হয়েছে, ক্ষমতায় আসবে। এখানে বুঝতে হবে যে জামাত ইসলাম ক্ষমতায় আসার পিছনে তাদের একটি ছায়া শক্তি কাজ করছে, বা ভবিষ্যতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাদেরকে অকপটেই আমেরিকা অত্যন্ত দ্রুত সময়ের ভিতরে স্বীকৃতি প্রদান করবে এবং তাদের সাথে রাষ্ট্র পরিচালনার সর্বচুক্তি, বিনিয়োগ, যেভাবেই নেন না কেন সহযোগিতা করবে তারা। আর একটা হচ্ছে যে জরিপটা তারা দেখায় একেবারে মিশে না। জরিপটা তাদের এদেশের থেকে কয়েক ধাপে বিভিন্ন ফরম্যাট থেকে তথ্য সংগ্রহ করে সেগুলোই তারা প্রকাশ করে, অনেকটা একেবারে বাস্তববাদী। ওয়াশিংটন পোস্টের এই যাবৎকালীন যে নিউজগুলা বা এই ধরনের তথ্য সংগ্রহের উপর করে যে ভবিষ্যৎবাণী করে, একেবারে নিছক না, অনেকটা সত্য প্রকাশ করে। দুইটা ধাপে বললাম, দুইটা ধাপে কাজ করে। এখন ওয়াশিংটন পোস্টের এই বিবৃতি সেই দেশ বা আমাদের দেশ আমরা কিভাবে নিচ্ছি, এটাকে যদি পজিটিভলি নিতে হয় তাহলে তাদের সাথেই অনুষঙ্গ মিশিয়ে কথা বলা উচিত। আর যদি আমরা নেগেটিভ হিসাবে নেই, অর্থাৎ আমেরিকাকে ইগনোর করি বা তাদেরকে আরও বিরক্ত করে তুলতে চাই, তাহলে তার বিরুদ্ধে কথা বলা যায়। এখানে মাথার ভিতরে রাজনীতি কাকে বলে, জামাত ইসলাম ক্ষমতায় আসুক, সেটা যেমন যদি আমেরিকা চায় বা আসলে আমেরিকা তাদের সাথে কাজ করবে, এর একটি পূর্ব সিগন্যাল সরাসরি কিন্তু সরকার দিচ্ছে না, রাষ্ট্র দিচ্ছে না, একটি পত্রিকার মাধ্যমে সেটা প্রকাশ করছে। তাহলে সেটাই যদি হয়, তাহলে আমেরিকা যেহেতু সরাসরি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হয়ে ওঠেনি, নিজে দাঁড়ায়নি, তাহলে আমার রাষ্ট্রকে কি করা উচিত বা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদের কি করা উচিত? এটা একটি পত্রিকার মাধ্যমেই
জবাব দেওয়া উচিত ছিল, বা বিবৃতিরা দলের কোনো মুখপাত্র হোক বা দলের কোনো পদ পদবিতে সর্বোচ্চ জায়গার মানুষই হোক, কৌশলী হওয়ার প্রয়োজন ছিল কথাবার্তায়। কিন্তু সবচেয়ে সর্বনাশ আঘাতটা কিভাবে আসলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পত্রিকার, ওয়াশিংটন পত্রিকার সেই বিবৃতিকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে রিসিভ করলেন এবং ডেলিভারি দিলেন। তিনি বললেন, আমেরিকার সাথে জামাতের এই বন্ধুত্বপূর্ণ বা সখ্যতা রাষ্ট্রের সার্বভৌমত্বর উপর হুমকি। একটা পত্রিকার বিবৃতি দেখে আমার দেশের যে সরকার গঠন করতে যাচ্ছে সে সরাসরি আমেরিকাকে শত্রু ভাবাপন্ন শুরু করে দিলেন। আমেরিকা থেকেই নিজেকে গুটিয়ে নিলেন বা শত্রু হিসাবে পরিগণিত করে দিলেন একটি রাজনৈতিক নেতা, দলের সর্বোচ্চ জায়গায় থেকে, মহাসচিব বিএনপির। আর সেটা কোন সময়? আপনারা জানেন, নির্বাচনের আর 14-15 দিন বাকি। এর ভিতরে আমেরিকার একেবারে সেই জাগরেল কূটনীতিকই নয়, শুধু আমেরিকার নীতি নির্ধারণী ফোরামের অত্যন্ত শক্তিশালী একজন লোক, যাকে রাষ্ট্রদূত করা হয়েছে জাস্ট এদেশে ঢোকানোর জন্য। কারণ সরাসরি কেউ এসে তো এদেশে রাজনীতির নিয়ে খেলা করতে পারবে না, তবে তাকে পাঠাইতে হবে কি হিসাবে? রাষ্ট্রদূত হিসাবে। সেই ব্রেন খ্রিস্টেনসেন এখন কিন্তু বাংলাদেশে। তিনি বাংলাদেশে এসে কি করছেন? এরা কিন্তু কথা বলে খুব কম, এদের কাজ দিয়ে বোঝাইতে চেষ্টা করে। এদের মুভমেন্টটা বোঝা খুব টাফ, এবং যে বুঝতে পারে এবং সেই বোঝাকে যে অনুসরণ করতে পারবে সে দক্ষ রাজনীতিবিদ। আর যে বুঝতে পারবে না, ওদের ধারে কাছে যাওয়া খুব কষ্ট। ব্রেন খ্রিস্টেনসেন বাংলাদেশে এসে কি করছে দেখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাদের দেশ বা ব্রিটিশের যেসব সৈনিকরা, এই সৈনিকগুলো কারা ছিল? অধিকতর ছিল খ্রিস্টান। অধিকতর কি 100%ই খ্রিস্টান, বেশি খ্রিস্টানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছিল, বিশেষ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে, ময়নামতি ক্যান্টনমেন্টের উত্তরে বাম দিকে যে বড় একটি তাদের একটি কবরস্থান আছে, খুলনাতেও আছে, আমি দেখে আসছিলাম, কুমিল্লাটাও দেখছি, খুলনাটাও আমি দেখে আসছি। এখনও সেসব সৈনিকদের নাম, পদবি, ঠিকানা সহ সমাধি করা আছে। ব্রেন খ্রিস্টেনসেন তাদেরকে কিন্তু সেই কবরস্থানগুলোয় ফুলের মালা দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। আমি জানি না বাংলাদেশের শহীদ মিনারে গেছেন কিনা বা কোথাও গেছেন কিনা, কিন্তু সেইখানে গেছেন। এখানে তিনি কি করছেন? এই যে কাজ দিয়ে, কথা দিয়ে না, কাজ দিয়ে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এই যে সম্প্রতি বড়দিন, খ্রিস্টানদের ধর্মীয় সবচেয়ে উৎসবের বড়দিন চলে গেল 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু ভারতে প্রচুর খ্রিস্টানদের উপর অত্যাচার হয়েছে এবং তাদের গির্জা, চার্চে আক্রমণ করা হয়েছে, তাদের অনেক লোককে হেনস্থা করা হয়েছে। মাত্র এক মাস পুরা হয়নি, এর ভিতরে ব্রেন খ্রিস্টান বাংলাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের খ্রিস্টানদের কবরে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এটার ইঙ্গিত কি? এই ইঙ্গিত বুঝতে হবে, কাজটা কি বুঝতে হবে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের খ্রিস্টানদের মৃত্যু বা মরদেহকে তারা যদি এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, সম্প্রতি যেটা ভারতে হয়ে গেল, তাহলে তাদের হৃদয়ে কতটা দাগ কেটেছে তারা মুখে কিন্তু বলছে না। এবং এ পাশে যে আপনার চীন যে সম্প্রদায়, যাদের উপরে ভারত হিন্দুত্ববাদীরা অহরহ অত্যন্ত নির্যাতন চালাচ্ছে, তাদেরকে মারধর করছে এবং তাদের নিরাপদের জন্য আমেরিকা চাচ্ছে এ পাশে একটি নিরাপদ রাষ্ট্রই তৈরি করে দিতে, যেন সমস্ত খ্রিস্টানরা এই রাষ্ট্রে নিরাপদে বসবাস করতে পারে, থাকতে পারে। সেটা কিন্তু চাচ্ছে আমেরিকা, এবং সে চেষ্টাও তারা করেছিল করিডোরের মাধ্যমে, যেটা বাংলাদেশ দেয়নি। কিন্তু ভবিষ্যতে যে না দিলেও সেটা শুনবে না, সেটা কিন্তু গুনগুন সুর শুরু হয়ে গেছে অলরেডি। এই মুহূর্তে ফখরুল ইসলাম আলমগীর
যে জায়গাটা, যে কথাটা বলে, এটা শুধু বিএনপির ক্ষতি হলো না, বিএনপির অনেকটাই আশা ছিল ক্ষমতায় যাবার। এখনও কী হবে আমি জানি না, তবে নির্বাচনী সঠিক হলে কোন দিকে মোড় নেবে এখনও ঠিক নাই। কিন্তু এর ভিতরে একটি খেলা হবে, আমি খেলার কথাটা এখনই পূর্বাভাস দিব না বা বলবো না, কিন্তু বিএনপি যে নিজের পায়ে বড় ধরনের একটি কুড়াল মারল। এর আগেও যখন দুদু অনেক ধরনের কথাবার্তা বলতো, পিসাব করে ভাসিয়ে দেবে, বিভিন্ন ধরনের কথা টথা বলতো ভারতের পক্ষে, তখনও আমি এই নিয়ে দুদুভাইকে বলছিলাম যে দুদুভাই আগে কথাবার্তা শেখেন, রাজনীতিতে তো অনেক ধামরা হয়ে গেছেন, বুড়ো ধামরা হয়ে গেছেন, এখন বগলের নিচে হাত দিয়ে দাঁড়া করাতে হয়। আপনারা কথা শেখেন, শুধু রাজনীতির অটোমেটিকলি নেতা হয়ে গেছেন, অটোমেটিকলি পদ টদ পাইয়ে অনেক বড় হয়ে গেছেন, মানে যোগ্য ব্যক্তিদের অভাবে অযোগ্যরাই এইসব জায়গায় ঢুকে পড়েছে। ফখরুল ইসলামও কিন্তু এই সেম ব্যক্তি, ফখরুল, মির্জা আব্বাস, মানে যোগ্য ব্যক্তিত্বের অভাবে, ব্যক্তিদের অভাবে এই অযোগ্যরাই ওই সব জায়গায় যেয়ে যোগ্য ব্যক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় করতে চায় মানুষের কাছে। মূলত তো সেই মেধাসম্পন্ন রাজনীতির যা বলে আর কি বিন্দুমাত্রও নাই, না হলে দলের মহাসচিব হয়ে ওই কথাটা কিভাবে বলতেন। তার কথার আরও অনেক রকম ছিল, আরও শব্দ ব্যঞ্জনের, বাক্য গঠনের আরও অনেক রকম পদ্ধতিগত দিকগুলা ছিল। হয় তারা কোনো পত্রিকার মাধ্যমে বলাতো, অথবা তারা নিজেরাই বলতো যে আমেরিকা যদি চায় জামাত, বা আমেরিকার গবেষণায় যদি জামাত উতরে যেতে চায় এবারের নির্বাচনে, তাহলে আমেরিকা যদি স্বাগত জানায়, আমেরিকার সাথে আমরাও আছি, আমরাও তাদেরকে স্বাগত জানাবো। কৌশলী কথাবার্তা। এতে তো জামাত জিতে যেত না, বা আমেরিকাও অখুশি হয়ে যেত না, বরঞ্চ আমেরিকা আরও খুশি হতো। তাদের সুরে সুর মিলানো, কাঁধে কাঁধ মিলানো সবসময় হয় না, এরা ভারতের সুরে সুর মিলাচ্ছে, ভারতের কাঁধে হাত দিয়ে হাঁটতে চাচ্ছে, ভারতের সাথে পা বেঁধে জোর কদমে চলতে চাচ্ছে। কিন্তু আমেরিকা তো ভারতকে বাইপাস করে বা ভারতকে দাবিয়ে রেখে ভারতের বাইরে একটি শক্তির উদ্ভব ঘটাতে যাচ্ছে এই অঞ্চলটাতে। এখন কথা হলো, আপনি কি ভারতের পক্ষে রাজনীতি করতে চাচ্ছেন, নাকি আমেরিকার পক্ষে রাজনীতি করতে চাচ্ছেন? ভারত কি আমেরিকার সাথে রাজনীতিতে অত্যন্ত দক্ষতার সাথে খুব শক্তিশালী অবস্থান গড়ে নিতে পারবে দক্ষিণ এশিয়ায়, নাকি আমেরিকার কাছে ভারত পরাস্ত হবে ভবিষ্যতে? এখন নয়, ভবিষ্যতে। আমেরিকা যেটা 100 বছর পরে করবে তার কার্যক্রম এখনই শুরু করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কার হাতে নিরাপদ থাকবে? ভারত কি, বাংলাদেশ কি ভারতের হয়ে যাবে, নাকি ভারত তার 7 সিস্টার হারিয়ে এপাশের মানচিত্র অন্যভাবে আবার অঙ্কিত হবে? আমেরিকা সেই পথে হাঁটছে, সেই পথে চলছে। এখন এই 7 সিস্টারের মানচিত্রের ভিতরে যদি বাংলাদেশের মানচিত্র ভাঙা গড়া করে, বাঁকা তেরা করে, সোজা ওই যে জমির আল সোজা করার মতো যদি বাংলাদেশের মানচিত্র, যে সে বকের ঠ্যাং কাকের ঠ্যাংয়ের মতো যেভাবে আছে, চিকেন নেক, এইসব জায়গা সোজা করার জন্য যদি চেষ্টা করে, তাহলে তার জন্য বড় শক্তির দরকার, এবং সেই শক্তিটা হইতে হবে আমেরিকার সাপোর্টই লাগবে বাংলাদেশকে সেই শক্তি অর্জন করতে হলে। না হলে ভারতের বুকের ভিতর থেকে, ভারতের কোলের ভিতর থেকে কোনো রাজনৈতিক সংগঠনই বা বাংলাদেশের জনগণ যতই চেষ্টা করুক না কেন, অত বড় একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে খুব কষ্ট হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে বিএনপি যদি রাজনীতির অঙ্গনে বাংলাদেশে টিকে থাকতে চায়। আর যদি এই পর্যন্তই ইতি টানতে চাই, তাহলে ফখরুল ইসলামের কথা ঠিক আছে, এখনও বিবৃতি দেওয়ার সময় আছে, কথা বলার সময় আছে। এখনও যদি কৌশলী কথাবার্তার, সিস্টেমেটিকলি রাজনীতিক পরিচালনায় অদক্ষতার পরিচয় দেয়, রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার পরিচয় দেয়, তাদের জন্যই আরও অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
বিএনপি যাদেরকে নিয়ে এবার নির্বাচনে এসেছে এবং জয়ী হলে যাদেরকে নিয়ে সরকার গঠন করবে, যে কয়জন এমপি নমিনেশন দিয়েছে, এর ভিতরে আমি একবার কর গুণে বলতে পারি একবার প্রমাণিত বিশ্বাসঘাতক দালাল আছে 75+ প্রমাণিত দালাল আছে, এবং এটা আওয়ামী লীগ এবং ভারতের দালাল। কিছু কিছু সুযোগ সন্ধানী লোক আছে, যেমন আওয়ামী লীগ পতনের জন্য সবাইকে দায়ী করা হয় না, কিন্তু 2-3 জনের, ওই এফ রহমান, দরবেশ খ্যাত এফ রহমান, তারপর আরাফাত আর স্বরাষ্ট্রমন্ত্রীর 2-3 জনের, বেশি না, 2-3 জন মানুষ একটু এভাবে ওভাবে নাড়াচাড়া করছে, সরকার কিন্তু কুপকাত। তো বিএনপি যাদেরকে নিয়ে এবার সরকার গঠন করবে, তারেক জিয়া যে সময় দেশ থেকে চলে গেছিল, 17 বছর দেশে নাই, কথা শুনছে তাদের মুখে বা কারোর মাধ্যমে, প্রকৃত ভিতরের রূপ কিন্তু তারেক জিয়া অনেকটাই ভুলে গেছে, বা পুরাটা জানেও না যে এই 17 বছরে এদের ভিতরকার রূপ কতটা পরিবর্তন হয়েছে, বা এরা কিসের মোহে রাজনীতির অঙ্গনে আছে। যদি ক্ষমতায় যায়ও বিএনপি, এবং আমেরিকা যদি এই জায়গাটায় এখনো ধরে থাকে যে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনার পথে আছে, এই জায়গাটায় যদি স্থির থাকে, কতদিন পরে আবার এই 24শে আগস্ট, জুলাই আগস্টের মতো আন্দোলন সৃষ্টি করতে সময় লাগবে বিএনপির বিরুদ্ধে। সেই বড় শক্তি এনসিপি বলি বা জুলাই যে যোদ্ধারা, তারা তো বিএনপির সাথে নেই। সবচেয়ে তরুণ সমাজ, টকবগে যারা দেশের জন্য রক্ত দেয়, তারা হলো শিবির, বড় একটি শক্তি, যেগুলো ভার্সিটির সমস্ত জায়গাগুলো এই তরুণরা দখল করে আছে। বিএনপির সাথে যারা আছে অধিকাংশ লোকই সাংসারিক, আমি বা ইমিডিয়েট আমার আশপাশের লোকজন। এরা কিন্তু মারামারি দাঙ্গা করতে যাবে না মাঠে, খুব কম। একজনকে মারা দেখলে পিছনেতে সব চলে যাবে যে আমার সংসার ঠেকাইতে হবে আগে। আর তরুণ, যাদের ঘাড়ে সংসার নেই, যারা অবিবাহিত, যাদের সংসারে এখনো মায়ার সৃষ্টি হয়নি, যারা জীবনের মহত্ব এখনো আঁকড়ে ধরেনি, তারা কিন্তু রাজপথে দাঁড়িয়ে বুক উঁচু করে আবু সাইদের মতো বুকে গুলি সাদরে আমন্ত্রণ জানাবে। সেই শক্তি কিন্তু জামাতের হাতে, বুঝতে হবে, এনসিপির হাতে। এরা কিন্তু বিএনপির বাইরে রয়ে গেছে। তো এদেরকে আবার রাজপথে নামাইতে আমেরিকার 15 থেকে 20 দিন সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগবে না বিএনপিকে হটাতে। বিএনপি এত বড় মজবুত শক্তিশালী সংগঠন এখনো হয়ে ওঠেনি, বরঞ্চ অত্যন্ত দুর্বল সংগঠনকে জোড়াতালি দিয়ে একটি সরকার গঠনের চেষ্টা করছে। এই অবস্থায় যদি ফখরুলরা এইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলে, যে কোনো শক্তির বিরুদ্ধে কথা বলে, এটা বুঝে নিতে হবে এইভাবেই যে হয়তো ফখরুল নিজেই দলের সবচেয়ে বড় চরম শত্রু, সবচেয়ে ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক মির্জা ফখরুল নিজেই, আরও তো গুটি কয়েক আছেই। এদের কথা বলার থেকে পিছনের সারিতে নিয়ে যাওয়া উচিত, এবং কথা দক্ষতার সাথে যারা বলতে পারে, সে যেই হোক না কেন, যদি দলের প্রতি আন্তরিকতা থাকে, বিশ্বস্ততার জায়গাটা থাকে, এরকম প্রমাণিত কালফিটদের থেকে তরুণ সমাজ, উদীয়মান রাজনীতিবিদ, শিক্ষিত যুবকদেরকেই সামনে নিয়ে আসা উচিত বিএনপির। দল মজবুত হবে, দলের পারঙ্গমতা, দক্ষতা বাড়বে, যুবকদের দেখে যুবকরাই কাছে এগিয়ে আসবে। এখনো সিনিয়র নেতারা যার তার পথে ঘাটে যেখানে সেখানে থাবড়াচ্ছে, মারতেছে। এখনো নির্বাচনী প্রচারণায় মহিলাদের উপর তার দলের লোকজন আক্রমণ করছে, এবং সেগুলো মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। দলের এই যে নাজুক অবস্থা, তার উপরে যদি বৈদেশিক মিত্রদেরকে, যারা জুলাই আগস্ট করে বিএনপিকে রাজনীতি করার বা ক্ষমতায় আসার পথ সুগম করে দিল, তাদেরকে এত দ্রুতই যদি শত্রুর লাইনে ফেলে দেওয়া হয়, বিএনপি কতটা ভালো করছে ভাববার সময়। আশা করি তারেক জিয়ার আশেপাশে যারা আছেন, তারা তারেক জিয়ার সাথে বসে কথা বলবেন। তারেক জিয়ারও প্রকৃত বন্ধু খুঁজে বের করার সময় হয়তো এখন, হয়তো সময় পাচ্ছেন না, কিন্তু সময় তাকে বের করে নিতে হবে। আশা করি কতটুকু কি বোঝাতে চেষ্টা করেছিলাম, পেরেছে কিনা, কিন্তু আমার মেধা কম, বুদ্ধি কম বলতে হয়তো পারেনি, কিন্তু যারা এর ভিতর থেকে তত্ত্ব রস
গুরুতত্ত্বটুকুন বের করে নিয়ে, নির্যাসটুক বের করে নিয়ে দলের প্রয়োজনে কাজে লাগাতে পারবেন, তারা ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।